আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমাদের আজকে রসায়ন বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এটি শুরু করতে যাচ্ছি। তো রাসায়নিক বিক্রিয়ার প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। ঠিক আছে? তো পদার্থের কয় ধরনের পরিবর্তন হতে পারে? আমাদের বইয়ে আমরা দেখতে অলরেডি অনেকে পড়ছি, দুই ধরনের পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কি? বাহ্যিক অবস্থার পরিবর্তন। এখানে ভৌত পরিবর্তনে বাহ্যিক যে অবস্থা সেটার পরিবর্তন হবে, বা ভৌত যে অবস্থা সেটার পরিবর্তন হবে, কিন্তু ওদের ভিতরে যে অভ্যন্তরীণ গঠন বা যে অ্যারেঞ্জমেন্ট ওগুলা কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, তোমার পানির অণু H2O, ঠিক আছে? পানির অণুর সংকেত কি? H2O। সো এই পানিকে যদি তুমি তাপ দাও, দেখা যায় কি ও তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় আছে। অর্থাৎ ওদের তোমার বাহ্যিক যে অবস্থা প্রথমে ছিল কি তরল অবস্থায়, তারপর হয়েছে কি বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। সো এখানে ওদের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু রাসায়নিক অবস্থায় কোনো পরিবর্তন হয় নাই। মানে কি? অর্থাৎ পানির সংকেত কি H2O, জলবাষ্পের সংকেত কি H2O। আবার তুমি পানিকে যদি তাপ সরায় নাও বা পানিকে যদি ঠান্ডা করো, তখন তৈরি হবে বরফ। বরফের সংকেত হচ্ছে H2O। অর্থাৎ এখানে তোমার ভৌত অবস্থাটা পরিবর্তন হচ্ছে, তরল থেকে কখনো কঠিন হইতেছে, কঠিন থেকে তরল হয়, বা তরল থেকে বায়বীয় হয়। ঠিক আছে? কিন্তু রাসায়নিক যে সংকেত, ঠিক আছে, ওর যে আণবিক সংকেত সেটা কোনো পরিবর্তন হইতেছে না। ওর ভিতরে যে গঠন সেটা কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? বললাম না যে পানির সংকেত H2O, বরফের সংকেত H2O। রাসায়নিক পরিবর্তন কি তাইলে? একটা এক্সাম্পল দেখো, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে? এটাকে যদি আমি তাপ দিই, তাপ দিলে কি হয়? ও ক্যালসিয়াম অক্সাইড নামে একটা কঠিন বস্তু তৈরি করে। সম্ভবত কঠিন বস্তুই হয় ক্যালসিয়াম অক্সাইড, এটা কঠিন। ও আচ্ছা, একটা কঠিন বস্তু, বুঝছো? মানে ওর ভৌত অবস্থা হচ্ছে কঠিন, আর ওরও ভৌত অবস্থা হচ্ছে কঠিন অবস্থা থাকে, আর ও হচ্ছে গ্যাসীয় অবস্থা থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে? এখানে দেখো, আগে যে যৌগটা ছিল ক্যালসিয়াম কার্বনেট, আর নতুন যে দুইটা যৌগ তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন না। ক্যালসিয়াম কার্বনেট ছিল, এটা ভেঙে তৈরি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? এই ক্যালসিয়াম কার্বনেট থেকে এরা দুইটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কোন দিক থেকে? রাসায়নিক বিক্রিয়া বলো বা ওদের রাসায়নিক ধর্ম বলো, সব দিক থেকে এরা আলাদা। ঠিক আছে? একটা যৌগ ভেঙে নতুন দুইটা যৌগ গঠন হয়েছে। এখানে যেটা যেটা হয়, যা যা হইতে পারে তোমার রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় যে আগে যে বন্ধনগুলো ছিল ওগুলা ভেঙে ভেঙে যেতেছে, অথবা দেখা যায় নতুন কোনো বন্ধন গঠন হইতেছে, মানে এই অণুগুলোর মধ্যে বা পরমাণুগুলোর মধ্যে। আবার অনেক সময় দেখা যায় যে রাসায়নিক পরিবর্তনের ফলে অণুগুলোর মধ্যে যে বন্ধন ছিল ওগুলো রিঅ্যারেঞ্জমেন্ট হইতেছে, বুঝছো? মানে ওরা নতুন ভাবে নতুন একটা অবস্থায় যাইতেছে আর কি। যেমন ধরো NH4CNO, ঠিক আছে? ওকে আমরা বলি অ্যামোনিয়াম সায়ানেট। ঠিক আছে? ওকে যখন আমরা তাপ দিব, তখন দেখা যায় ওদের মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, হয়ে কি তৈরি হয়? NH2CO NH2। ওর নাম কি? ইউরিয়া। এখানে কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়ে গেছে। দেখো, আগে ছিল NH4CNO, এমন NH4CNO অ্যামোনিয়াম সায়ানেট, আর এখন হয়েছে কি ইউরিয়া। এটা ইউরিয়ার সংকেত। দেখো এখানে N ছিল একটা, নাইট্রোজেন ছিল, NH4CNO নাইট্রোজেন ছিল দুইটা, দেখো একটা নাইট্রোজেন একটা নাইট্রোজেন দুইটা, এখানেও দুইটা নাইট্রোজেন, এখানে একটা চারটা হাইড্রোজেন, এই যে দেখো দুইটা দুইটা চারটা হাইড্রোজেন, এখানে একটা কার্বন একটা কার্বন, একটা অক্সিজেন একটা অক্সিজেন। ঠিক আছে? সো এটাও কিন্তু এক ধরনের রাসায়নিক পরিবর্তন, কারণ ওদের বন্ধনটার বা হচ্ছে ওদের যে গঠন সেটার মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট দেখা গেছে, বুঝছো? আগেরটা পরিবর্তন হয়ে নতুন এক ধরনের নতুন এক ধরনের বন্ধন গঠন হয়েছে। আচ্ছা দেখো, এবার আসা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার তোমার শ্রেণী বিভাগ। ফার্স্টে আমরা রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে ওকে শ্রেণী বিভাগ করব। কিসের উপর ভিত্তি করে? দিকের উপর ভিত্তি করে। কিসের দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, কি? একমুখী বিক্রিয়া। আর আরেকটা হচ্ছে কি? উভমুখী বিক্রিয়া। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি? উভমুখী বিক্রিয়া। আচ্ছা, ফার্স্টে আসো যে একমুখী বিক্রিয়া কি। দেখো, যে বিক্রিয়ায় শুধুমাত্র উৎপাদ থেকে মানে বিক্রিয়ক গুলো উৎপন্ন হচ্ছে, উৎপাদ গুলো রিয়াকশন করতেছে, ফলে বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা বলি একমুখী বিক্রিয়া। এখন ভাবতে পারো, পৃথিবীর সব রিয়াকশনে তো দেখি যে উৎপাদক গুলা রিয়াকশন করে বিক্রিয়ক তৈরি হয়, বিক্রিয়ক থেকে উৎপাদ তো তৈরি হইতেছে না একই সাথে। হয় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হইতেছে, অথবা হচ্ছে আমরা যদি উৎপাদকে বিক্রিয়ক হিসেবে চিন্তা করি, তাহলে হচ্ছে তোমার এইটাও বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হইতেছে। কিন্তু তাহলে উভমুখী বিক্রিয়া কি? দেখো, উভমুখী বিক্রিয়া হচ্ছে অনেক বেশিরভাগ রিয়েকশন, পৃথিবীর সব রিয়েকশন উভমুখী। মানে এতদিন যেটা পড়ছো ওটা হচ্ছে ভুল। পৃথিবীর সব বিক্রিয়া হচ্ছে উভমুখী। মানে কি? একটা, মানে ধর একটা রিয়াকশন করতেছো, বিক্রিয়ক গুলো রিয়াকশন করে
বা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে, একই সাথে উৎপাদও উল্টা মানে ভেঙে আবার বিক্রিয়গুলো তৈরি হতেছে। কিরকম, তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। N2 প্লাস 3H2, এটা রিয়াকশনে কি তৈরি হয় বলতো? NH3, ঠিক আছে, 2 মোল তৈরি নাকি। N2 প্লাস H2 হচ্ছে তোমার 3 মোল, যে 2 মোল NH3 উৎপন্ন করে। আচ্ছা দেখো, এই বিক্রিয়া যেটা হয়, ধরো তুমি একটা পটের মধ্যে বা একটা পাত্রের মধ্যে রিয়াকশন করবা, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্স করছো। দেখো প্রথমে একদম শুরুতে যখন স্টার্ট করছো, নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস আছে, এমনই এখন উৎপন্ন হয় নাই। তার মানে ও কিছুটা আছে, মানে ও আছে অনেক কয়েক মোল, ও আছে তারও বেশি 3 গুণ, আর ও নাই, মানে ও এখন উৎপন্ন হয় না। আমার বিক্রিয়কগুলো আমি মিশাইতেছি, একটা পাত্রের মধ্যে আমি নাইট্রোজেন আর হাইড্রোজেন রাখছি, আর এর ফলে আমি অ্যামোনিয়া উৎপন্ন করতে চাচ্ছি, ঠিক আছে, এখানে প্রভাব দেই নেই, মানে ওইটা আমার এখন বিষয়ের সাথে ম্যাচ করে না। দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন একটা পাত্রের মধ্যে আমি রাখছি, আমার উদ্দেশ্য কি আমি অ্যামোনিয়া উৎপন্ন করবো, এখন উৎপন্ন হয় নাই। সো কিছুক্ষণ পরে দেখা যায় যে নাইট্রোজেন কমতেছে, হাইড্রোজেন কমতেছে, আর অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। দেখো আগে নাইট্রোজেন ছিল আর হাইড্রোজেন ছিল, ওরা তো রিয়াকশনে অংশগ্রহণ করে এখন অ্যামোনিয়া তৈরি হয়ে যেতেছে। তো নাইট্রোজেন কমতেছে, হাইড্রোজেন কমতেছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, তাই না? নাইট্রোজেন কমতেছে, হাইড্রোজেন কমতেছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। আরো কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় কি, নাইট্রোজেন কিছু পরমাণু বা কিছু নাইট্রোজেন অণু রয়ে গেছে, হাইড্রোজেন অণু রয়ে গেছে, আর অ্যামোনিয়া যে যতটুকু তৈরি হয়েছে ওটুকুই আছে, মানে কোনো পরিবর্তন হয়েছে না। নাইট্রোজেন হাইড্রোজেন যতটুকু আছে মানে বাকি আছে ওটুকু কোনো পরিবর্তন হইতেছে না। অ্যামোনিয়া যতটুকু তৈরি হয়েছে ওটুকু কোনো পরিবর্তন হইতেছে না। মানে ধরো ফর এক্সাম্পল আমি বললাম, ফার্স্ট হচ্ছে তুমি ধরো 4 মোল NH2 নাইট্রোজেন নিছো, আর হচ্ছে 12 মোল হাইড্রোজেন নিছো, তাহলে কয় মোল NH3 উৎপন্ন হবে? 8 মোল নাকি? 8 মোল NH3 উৎপন্ন হয়েছে, হওয়ার কথা, ঠিক আছে, 8 মোল হওয়ার কথা। তুমি এটা নিছো 4 মোল, এটা নিছো 12 মোল, 8 মোল NH3 উৎপন্ন হওয়ার কথা। তুমি 10-15 মিনিট, মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, এটা কিন্তু অ্যাকুরেট না, ধরো 10-15 মিনিট অপেক্ষা করলা, অপেক্ষা করার পর দেখলা যে পাত্রের মধ্যে এখনো 1 মোল NH2 আর হচ্ছে তোমার 3 মোল H2 বাকি আছে, আর NH3 উৎপন্ন হয়েছে, তাহলে কয় মোল? এটা হচ্ছে বাকি, ঠিক আছে, এটা হচ্ছে কি বাকি আছে এখন। আর তাহলে NH3 উৎপন্ন হয়েছিল কত মোল বলো? NH3 উৎপন্ন হয়েছিল কত মোল? এখানে 3 মোল রিয়াকশন করছে, দেখো নাইট্রোজেন ছিল 4 মোল, 1 মোল বাকি আছে, হাইড্রোজেন ছিল 12 মোল, 3 মোল বাকি আছে, তাহলে রিয়াকশন করছে কত মোল? ওর 1 মোল বাকি আছে, তার মানে ওর 3 মোল রিয়াকশন করছে, ওর 3 মোল হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করছে, তাহলে এখানে তৈরি হবে কি 6 মোল NH3, বুঝছো? এখন দেখো রিয়াকশন শেষে তোমার রিয়াকশন শুরুতে 4 মোল ছিল N2, 12 মোল ছিল H2, ঠিক আছে, NH3 ছিল না, ও ছিল 0। আর রিয়াকশন শেষ মানে এখন বাইরে থেকে দেখতেছো কি, এখন 1 মোল N2 বাকি আছে, 3 মোল হাইড্রোজেন গ্যাস বাকি আছে, আর 6 মোল NH3 উৎপন্ন হয়েছে, বুঝছো? 6 মোল NH3 উৎপন্ন হয়েছে, এরাই এখন মানে ওই পাত্রের মধ্যে অবশিষ্ট আছে, মানে কোনো রিয়াকশন হইতেছে না, মানে ওদের কোনো পরিবর্তন হইতেছে না। বাইরে থেকে দেখে মনে হচ্ছে রিয়াকশন বন্ধ, মানে তোমার বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক কিছু উৎপন্ন হচ্ছে না। মশা পড়ছে লেন্সের উপর ক্যামেরার। আচ্ছা আমরা কন্টিনিউ করি, ওই ক্যামেরার উপর হচ্ছে মশা বসছিল। আচ্ছা দেখো, আমরা বাইরে থেকে কি অবজার্ভ করতেছি যে আমার 3 মোল নাইট্রোজেন হচ্ছে রিয়াকশন করে ফেলছে, আর হচ্ছে তোমার কত মোল, 9 মোল হাইড্রোজেন রিয়াকশন করে ফেলছে, 6 মোল NH3 উৎপন্ন করছে। বাট এখন যে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন রয়ে গেছে, এরা রিয়াকশন করতেছে না কেন? এরা তো রিয়াকশন করলে আর 1 মোল NH3 উৎপন্ন হয় নাকি? এরা রিয়াকশন করলে আরো 2 মোল NH3 উৎপন্ন হয় না? এরা নিজেদের মধ্যে রিয়াকশন করতেছে না কেন? 1 মোল N2 বাকি আছে, 3 মোল হাইড্রোজেন বাকি আছে, আর তোমার NH3 ধরলাম 6 মোল হোক আর না হোক, ওরা তো রিয়াকশন করে নাইট্রোজেন হওয়ার কথা। দেখো অ্যাকচুয়ালি এটা হবে না। কেন? কারণ হচ্ছে ফার্স্টে দেখো নাইট্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, ওরা নিজেদের মধ্যে বন্ধন গঠন করে NH3 উৎপন্ন হইতেছে। যখন NH3 উৎপন্ন হইতে হইতে 6 মোল উৎপন্ন হয়েছে, এখন NH3 এর আবার টেন্ডেন্সি কি, ও আবার উল্টা দিকে ব্যাক করবে, মানে ওর NH3 কে যদি তুমি ভাঙতে চাও, দেখো NH3 কিন্তু ভেঙে আবার N2 প্লাস H2, N2 2 মোল NH3 ভেঙে N2 প্লাস 3 মোল H2 হইতে পারে, তাই না? নাইট্রোজেন তুমি এদেরকে যদি একসাথে করো, এরা একসাথে অ্যামোনিয়া তৈরি করে, ঠিক আছে, উল্টা ভাবে অ্যামোনিয়া ভেঙে কিন্তু নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হতে পারে, তাই না? সো এখন কি, ওর মধ্যে যে অ্যামোনিয়া তৈরি হয়েছে, অ্যামোনিয়াটা নিজেই ভাঙা শুরু করছে। অর্থাৎ তোমার এখন অ্যামোনিয়া ভেঙে মানে একই সাথে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে NH3 উৎপন্ন হইতেছে, একই সাথে অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন আর হাইড্রোজেনও তৈরি হইতেছে, বুঝছো? মানে ধরো বাইরে থেকে দেখতেছি কি কোনো রিয়াকশন হইতেছে না, আসলে তা না। আসলে কি হয় এখন, মানে এটাকে বলে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে বিক্রিয়া বাইরে থেকে দেখে মনে হয় বিক্রিয়া থেমে গেছে, মানে কোনো বিক্রিয়া হইতেছে না, কিন্তু আসলে কি হইতেছে, লাস্টে যে যত মোল নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি করতেছে, ঠিক তত মোল অ্যামোনিয়া আবার ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করতেছে।
তার মানে বাইরে থেকে কি মনে হবে, কোনো রিয়াকশন হইতেছে না। তুমি চিন্তা করো, ধরো লাস্টে যে কি হইতেছে, এখান থেকে একটা 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন মিলে আরো তোমার 2 মোল অ্যামোনিয়া তৈরি করতেছে, একই সাথে 2 মোল অ্যামোনিয়া ভাঙতেছে, ভেঙে 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেন তৈরি করতেছে। মানে যতটুক উৎপাদ তৈরি হইতেছে ঠিক ততটুকুই উৎপাদ আবার ভেঙে বিক্রিয়ক তৈরি হইতেছে, বুঝছো? এটাকে আমরা বলতেছি উভমুখী বিক্রিয়া। মানে উৎপাদ থেকে বিক্রিয়ক হইতেছে, আবার একই সাথে বিক্রিয়ক থেকে আবার উৎপাদ হইতেছে, বুঝছো? আবার ওই উৎপাদ থেকে আবার বিক্রিয়ক হইতেছে, মানে সবগুলো একসাথে হইতেছে, ঠিক আছে? মানে যেই রেটে বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতেছে, একই রেটে একই হারে উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হইতেছে। সো বাইরে থেকে আমার দেখে মনে হচ্ছে কোনো রিয়াকশন হইতেছে না, খুব সিম্পল, বুঝছো? এটাকে আমরা বলতেছি উভমুখী বিক্রিয়া। তো বলো তো, সব বিক্রিয়া উভমুখী হইলে তাহলে আমরা একমুখী বিক্রিয়া করতে পাই। দেখো সব বিক্রিয়া বাস্তবে উভমুখী, বুঝছো? একমুখী বিক্রিয়া কিরকম, ধরো আমি একটা তোমার ক্যালসিয়াম কার্বনেটকে পুরাবো, বুঝছো? ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড, একটু আগে দেখালাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, বুঝছো? তো বলো, যখন আমি ক্যালসিয়াম অক্সাইডকে তাপ দিছি, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিছি, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, ওরাও তো আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার কথা। কিন্তু দেখো মানে এইখানে যে জিনিসটা হয়, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, বুঝছো? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এক ধরনের গ্যাস। সো ও উড়ে চলে যায়। এখন ও যদি উড়ে চলেই যায়, তাহলে কি আর ও ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারবে? করতে পারবে না। কার্বন ডাইঅক্সাইড যদি অনুপস্থিত থাকে এখানে বিক্রিয়ক হিসেবে, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিয়াকশন করবে কে? আর ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবেই বা কিভাবে? সেই জন্য হয় না আর কি, বুঝছো? মানে উভমুখী বিক্রিয়াকে অনেকগুলো উপায়ে একমুখী বিক্রিয়া বানানো সম্ভব, বাট অ্যাকচুয়ালি সব বিক্রিয়া হচ্ছে তোমার উভমুখী, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা। আর ওই অবস্থা, যেই অবস্থায় তোমার দেখে মনে হইতেছে যে বিক্রিয়ক আর উৎপাদ কোনো পরিবর্তন হইতেছে না, মানে আমাদের খালি চোখে মনে হচ্ছে বিক্রিয়ক গুলা যতটুকু উৎপন্ন হয়েছে যতটুকু থেমে আছে, উৎপাদ গুলা যতটুকু বাকি আছে যতটুকু বাকি আছে, নতুন করে কেউ রিয়াকশন করতেছে না, ওই অবস্থাটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। মানে বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যে তোমার কোনো রিয়াকশনই হইতেছে না, ভিতরে সব স্থির হয়ে আছে, স্টেবল হয়ে গেছে, কিন্তু বাস্তবে কি, ওই সময় যতটুকু পরিমাণ উৎপাদ গুলা মানে ভেঙে বিক্রিয়ক তৈরি করে, আবার ততটুকু পরিমাণই তোমার বিক্রিয়ক গুলা নিজেদের মধ্যে রিয়াকশন করে উৎপাদ তৈরি করে। তো বাইরে থেকে দেখে ওইটাকে মানে কোনো পরিবর্তন মনে হয় না, এটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা, ঠিক আছে? চলো নেক্সট টপিকে যাই। এখন হচ্ছে বিক্রিয়ার আরো কয়েকটা শ্রেণী বিভাগ দেখবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আরেক ধরনের পরিবর্তন। এটা কিসের উপর ভিত্তি করে আমরা, সরি, আরেক ধরনের রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। কিসের উপর ভিত্তি করে আমরা শ্রেণী বিভাগটা করব? রাসায়নিক বিক্রিয়া তাপের উৎপাদন বা তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে। এই লাইটটা তো জ্বালানো হয় নাই। আচ্ছা সরি, একটা কাজ পড়ছিল। আচ্ছা দেখো, মানে যেটা বলতেছিলাম, এখন আমরা কি করব, রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ করব। কিসের উপর ভিত্তি করে? তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে। অর্থাৎ আমি যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাইতেছি, সংগঠিত করতেছি, এখানে ও কি তাপ আমার থেকে, পরিবেশ থেকে নিজে গ্রহণ করতেছে, তাপ শোষণ করতেছে, নাকি হচ্ছে তাপ ছাড়তেছে, বুঝছো? কিছু কিছু বিক্রিয়ায় তোমরা দেখবা, তোমাদের বই অনেক এক্সাম্পল আছে, তাপ উৎপন্ন হয়। ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন, 3 মোল হাইড্রোজেন, একটু আগে যে ইয়াটা দিছিলাম, এক্সাম্পলটা দিছিলাম, ওখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করতেছিল আমার অ্যামোনিয়া, ঠিক আছে? এইখানে যেটা হয়, নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, সাথে আরো তাপ উৎপন্ন হয়। কত? 92 কিলোজুল পার মোল। কত? 92 কিলোজুল জুল পার মোল। মানে তুমি 1 মোল ওদের মধ্যে যদি 1 মোলের রিয়াকশন করো, সেখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হইতেছে, বুঝছো? অর্থাৎ আমি নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে রিয়াকশন করলে অ্যামোনিয়া তৈরি হয়, সাথে তাপ উৎপন্ন হয়। মানে তুমি ওই রিয়াকশন যদি কোনো কাচের পাত্রে করো, ওটা গায়ে টাচ করবা, দেখবো এটা গরম হয়ে গেছে, বুঝছো? মানে এখানে তাপ উৎপন্ন করতেছে, এই রিয়াকশনের মধ্যে, রিয়াকশনের পরে তাপ উৎপন্ন হইতেছে, ঠিক আছে? এটা। আরো কিছু রিয়াকশন আছে যেখানে রিয়াকশনটা হওয়ার জন্য বাইরে থেকে তাপ দিতে হয়, বুঝছো? কিছু রিয়াকশনকে ঘটানোর জন্য বাইরে থেকে তাপ দিতে হয়। ওই যে একটা এক্সাম্পল দিছিলাম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দিলে, মানে চুনা পাথরকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড সাথে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে কিন্তু চুনা পাথরকে তাপ দিতে হয়, তাপ দিলে ও তাপটা গ্রহণ করে তারপর হচ্ছে ও ভেঙে যায় দুইটা নতুন যৌগে, কি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এটা মনে রাখবো, ওটা হচ্ছে তাপ হারি। সো দেখো, এটা কিসের দিলাম, এক্সাম্পল দিলাম, তাপ উৎপাদী বিক্রিয়া, বুঝছো? এখানে কি হয়, তাপ উৎপন্ন হয়, বুঝছো? আচ্ছা শোনো, এখন একটা জিনিস মনে রাখবা, এই তাপ উৎপন্ন হইলো নাকি তাপ গ্রহণ করলো বা তাপের কতটুকু পরিবর্তন হইলো, ওইটাকে আমরা প্রকাশ করি ডেল এইচ দিয়ে। ওইটাকে আমরা পরিবর্তন করি কি ডেল এইচ দিয়ে। ডেল এইচ এর মান যখন এটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, নেগেটিভ হয়। দেখো এখানে কি 92 কিলো জুল পার মোল তাপ উৎপন্ন হয়েছে না? দেখো এইখানে কিন্তু আমি প্লাস দিছি, এখানে প্লাস দিছি, যে এখানে প্লাস দিছি, এর মানে এই না যে এখানে ডেল এইচ এর মান পজিটিভ। এখানে প্লাস দিছি এটা বুঝাইতে যে এইখানে
নাইট্রোজেন অ্যামোনিয়ার সাথে 92 কিলোজুল প্রতি মোলের তোমার তাপ উৎপন্ন হইতেছে, ওইটা বোঝানোর জন্য, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হইতেছে, এখানে ডেল এইচ এর মান নেগেটিভ হবে, বুঝছো। তা আমি যখন এটাকে এইভাবে দেখাবো না, এখানে ধরো এখানে দেখাবো না এদিকে, তাহলে আমি কি লিখবো, বিক্রিয়ার তাপের পরিবর্তন করতে হয়েছে, ওইটা ডেল এইচ দিয়ে প্রকাশ করতেছে, ঠিক আছে। তাপের পরিবর্তন, তাপ উৎপন্ন হলে আমরা নেগেটিভ দিই, নেগেটিভ কিলোজুল পার মোল, বুঝছো। নেগেটিভ 92 কিলোজুল পার মোল, এটা কি, ওর বিক্রিয়ায় তাপের পরিবর্তন। ডেল এইচ নেগেটিভ বলতে কি বোঝায়, তাপ উৎপন্ন হয়েছে। ডেল এইচ নেগেটিভ বলতে কি বোঝায়, তাপ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান সবসময় নেগেটিভ হয়। আবার আসো কিছু বিক্রিয়া আছে, একটা এক্সাম্পল দিলাম, আরো কিছু এক্সাম্পল দিই। সেখানে তোমার তাপ দেওয়ার পর বিক্রিয়া সংঘটিত হয়, তাপ দেওয়ার পর তোমার বিক্রিয়া সংঘটিত হয়, যেমন N2 প্লাস O2, দুটো রিয়াকশন করে কি তৈরি করতেছে, 2 মোল NO। এটা সম্ভবত দ্বিমুখী বিক্রিয়ার চিহ্নই হয়, ঠিক আছে। 2 মোল NO তৈরি করতেছে, তার মানে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে এখানে নাইট্রোজেনের একটা অক্সাইড তৈরি করতেছে, ঠিক আছে। এখানে দেখো বাইরে থেকে তাপ দেওয়া লাগে, তো এই পাশে আমি 180 কিলোজুল পার মোল তাপ দেওয়া লাগে, বুঝছো। তো এখানে দেখো আমি তাপ দিতেছি, তাপ উৎপন্ন হয় নাই, তাপ দেওয়ার মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত করতেছি, এটাকে কি বলবো, তাপ হারি বিক্রিয়া। মানে ও তাপ শোষণ করতেছে, বুঝছো, তাপ হারি বিক্রিয়া। ও আমার থেকে তাপ নিজে শোষণ করে নিতেছে, অর্থাৎ তুমি ওকে তাপ দিলে ওই তাপটা শোষণ করে তারপর বিক্রিয়াটা সংঘটিত করে। এখানে আমার ডেলএইচ এর মান কত, ডেলএইচ এর মান হচ্ছে এখানে 180 কিলোজুল পার মোল, বুঝছো, 180 কিলোজুল পার মোল। এটা কি পজিটিভ, নেগেটিভ না। এটা এভাবে মনে রাখতে পারো, বাম দিকে বিক্রিয়কের দিকে যদি তাপটা আমার লেখা লাগে, তার মানে আমি তাপ দিতেছি, তার মানে ও তাপ হারি, তার মানে এটা পজিটিভ হবে। আর তাপ যদি উৎপন্ন হয়, সেটা আমার তাপটা কোথায় লিখতে হয়, উৎপাদের সাইডে, তাই না। উৎপাদের দিকে আমি লিখি যে এটা তৈরি হয়েছে, সাথে তাপ উৎপন্ন হয়েছে, ওইটাকে আমরা বলি ডেল এইচ এর মান নেগেটিভ, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। আরো একটা এক্সাম্পল দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার কি হইতে পারে। আমরা যে চুলায় তোমার ইয়া রান্না করি, রান্না করা গ্যাসটা কি মিথেন, CH4, এটা মনে রাখবা, বুঝছো। রান্না করা গ্যাসের মধ্যে সবচেয়ে বেশিরভাগ থাকে মিথেন গ্যাসটা, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আমরা জানি যে কোনো কিছু পুরানোর জন্য অক্সিজেন প্রয়োজন হয়। তো এই যে মিথেন আর অক্সিজেন মিলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, H2O প্লাস হিট, মানে অনেক ভালো পরিমাণে তাপ তৈরি হয়। দেখো চুলার আগুনটা ধরে দেখো, বুঝতে পারবা যে তাপ উৎপন্ন হয় নাকি তাপ শোষণ করে, ঠিক আছে। দেখো অনেক ভালো অ্যামাউন্টের একটা তাপ এখান থেকে উৎপন্ন হয়, সেটা কি তাপ উৎপাদী না তাপ হারি, এটা অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে যদি ডেল এইচ এর মানটা আমরা বের করি বা কোনোভাবে জানতে পারি, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা নেগেটিভ হবে, কারণ এটা তাপ উৎপাদন করতেছে, মনে রাখবা। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান নেগেটিভ, তাপ হারি প্রক্রিয়ায় তোমার ডেল এইচ এর মান পজিটিভ, কারণ সেখানে আমরা তাপ দিতেছি। তার মানে ডেল এইচ এটা বলতে আমরা কতটুকু তাপ দিতেছি ওইটার উপর, ওইটা বলতে পারো, মানে মনে রাখার জন্য। আমি যদি তাপ দেই তার মানে পজিটিভ, আমাকে যদি ও তাপ দেয় তার মানে নেগেটিভ, বুঝছো, এভাবে মনে রেখো। আচ্ছা, তো এখানে ব্যালেন্সিংটা যদি অতটা ইম্পর্টেন্ট না, দেখো কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে 2H2, মানে এরকম হয় আর কি, ঠিক আছে। CH4 প্লাস O2, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস 2H2 প্লাস হিট, তাপ উৎপন্ন করতেছে, সো এটা হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট টপিকে আসি।